আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত বরকতে আমিও ভালো আছি। চলুন আমরা ক্লাস শুরু করব। সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স ঢাকা বোর্ড ২০২৫। ঢাকা বোর্ড ২০২৫ শুরু করব। চলুন আমরা শুরু করি। দেখুন, প্রথমে আছে দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিস্টেস্ট ইনসেক্ট। মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। মৌমাছি অন্যতম ব্যস্ত পতঙ্গ। এখন এটা ইন্টিগ্রেটিভ পড়তে হবে, তার আগে তো জানা দরকার এটা কোন সেন্টেন্সের ভিতরে পড়েছে। এটা সেন্টেন্সের ভিতরে পড়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ রূপ। বুঝলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ রূপ। এবার চেনার উপায় কি? প্রশ্ন গঠন তো বুঝলাম, চেনার উপায় কি? বাক্যে একটি মাত্র সাবজেক্ট, এই যে একটি মাত্র সাবজেক্ট আছে আর একটি মাত্র ফাইন ভার্ব আছে। তো এটি দ্বারা কোনো কিছু সাধারণ বর্ণনা বা বিবৃতি প্রকাশ পাচ্ছে। তখন আমরা নিশ্চিত হলাম যে এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ করতে হবে। কিভাবে করব? প্রথমে এই যে ইন্টারোগেটিভ করব প্রশ্নবোধক, যেহেতু ইজ আছে ইজ সামনে নিয়ে আসা লাগবে। তাহলে ইজ নিয়ে আসলাম। যেহেতু নট নাই নট দিব, পরে সাবজেক্ট দিব, তারপর বাকি অংশ লিখব। ইজেন্ট সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এভাবে বুঝলেন না? চলুন একটু ব্যাখ্যা করা যায়। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। বাক্যের সাহায্যকারী ভার্ব হিসাবে ইজ আছে। বাক্যের সাহায্যকারী ভার্ব হিসাবে কি আছে? ইজ আছে। বাক্যটি হা পদকে অ্যাফার্মেটিভ হয়। ইন্টিগ্রেটিভ পড়ার সময় শুরুতে ইজেন্ট, শুরুতে কি ইজেন্ট বসবে এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আশা করি বুঝতে পেরেছেন। ইজ নিয়ে এসেছি, পর নট দিয়েছি, পরে সাবজেক্ট লিখেছি, বাকি অংশ দিয়েছি, তারপর প্রশ্নোত্তর চিহ্ন দিয়েছি। এই তো ইন্টিগ্রেটিভ হয়ে গেল। চলেন পরে যেটা দেখা যাক। ইট লিভস টুগেদার। নেগেটিভ সেন্টেন্স। এটি একত্রে বসবাস করে। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হা-বোধক বাক্যে। বাক্যে কোনো না-বোধক সেন্টেন্স নট বা এটা আমরা কিভাবে চিনবো যে কোন সেন্টেন্স এটা? অ্যাফার্মেটিভ সেন্টেন্স হা-বোধক বাক্যে কোনো না-বোধক শব্দ যেমন নট, নো, নট, নেভার নেই এবং এর দ্বারা কোনো সত্য বা স্বাভাবিক অবস্থা স্বীকার করা হচ্ছে। এবং উত্তর হলো ইট ডাজ নট লিভ অ্যালোন। এটা কিভাবে? সাবজেক্ট দিবেন প্রথমে, তারপরে যেহেতু এটা আমরা থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তখন ডাজ দিতে হবে। ডু দিতে পারবো না, ডিও দিতে পারবো না। ডু কেন দিতে পারবো না? ডু বসে ফার্স্ট পারসন ক্ষেত্রে আর সেকেন্ড পারসন ক্ষেত্রে। আর ডিড কেন দিতে পারবো না? ডিড হলো অতীত ক্ষেত্রে বসে। আর টেন্সটা আছে ইনডিফিনিট। লিভস, ইট লিভস টুগেদার। ইট সিঙ্গুলার, এর জন্য ভবিষ্যতে যুক্ত হয়েছে। এজন্য আমরা করতে পারি ইট নিচ্ছি, তারপর ডাজ নট, তারপরে এই যে লিভ করছি মানে ভি ওয়ান। আর টুগেদার ওনার সঙ্গে বিভিন্ন শব্দ দিয়েছি অ্যালোন। এই যে ব্যাখ্যা এইভাবে লেয়ার হচ্ছে সাবজেক্ট, তারপর ডাজ নট, ভি ওয়ান প্লাস বিভিন্ন শব্দ প্লাস অ্যালোনের বিপরীত বা নাবোধক শব্দ, নাবোধক রয়েছে। যদি বুঝলেন না, চলুন ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যা দেখবেন। বাক্যে প্রেজেন্টিভ টেন্স এবং সাবজেক্ট হারফ সিঙ্গল নাম্বার হয়, ডাজ নট এসেছে এমন মূল ভার্বের বেস ফর্ম ভি ওয়ান বসে। অর্থ ঠিক রাখে টুগেদার একত্রে। এই বিপরীত শব্দ কি? অ্যালোন ব্যবহার করা হয়েছে। চলেন পরের সেন্টেন্সটা আমরা দেখি। ওকে, এখন দেখুন এখানে কি আছে। বিস কালেক্টেড নিগ্লেক্টেড ফ্রম দ্য ফলোয়ার্স অ্যান্ড মেক হানি। মৌমাছিরা ফুল থেকে মধু সংরক্ষণ করে এবং মধু তৈরি করে। এটা সেন্ট টু সেন্টেন্স করতে বলছে। তার আগে জানা বিষয় দরকার, সেটা কি? প্রশ্নের গঠন। এটা কি? সেটা কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। কিভাবে বুঝবো? এই যে মাঝখানে অ্যান আছে, এটা দেখে বুঝবে। আবার দুই পাশে দুটো কি আছে? ভার্ব আছে, কালেক্ট আর মেক আছে। তাই লিখে চেনার উপায়। ব্যাকের মাঝখানে অ্যান যুক্ত আছে এবং অ্যানের দুই পাশে কি আলাদা করে ভার্ব কালেক্ট এন্ড মেক আছে। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি তো জানি দুইটা সাবজেক্ট দুইটা ফাইন ভার্ব বলছি, যদি একই সাবজেক্ট হয় দেয়া লাগে না। এই যে পিস এখানে দিতে পারেন, যে সমস্যায় প্রশ্ন দেয়নি। বিস কালেক্টেড, এই যে বিস, এটা এখানেও দিতে পারে, কিন্তু প্রশ্ন দেয়নি, না দেয় বেটার, যেহেতু একই সাবজেক্ট। চলুন আমরা করি এটা।
এবার এটা কিছু সিম্পল করতে হবে, কিভাবে করবো? কিভাবে করছে কেন? বাই কালেক্টিং নেগলেক্টেড ফ্রম দ্য ফলোয়ার্স বিস মেক হানি। ফুল থেকে মধু সংরক্ষণ করার মাধ্যমে মৌমাছি মধু তৈরি করে। কিভাবে করব? সেটা হলো বাই নিব, প্রথম শুরুতে বাই এবং কালেক্টার্স ভার্বের সাথে কি করব? বি ওয়ান প্লাস কি আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েছি বাই কালেক্টিং তার এক্সটেনশন, এই যে এটা হলো ওয়ান, মানে এটা ইন্ডিপেন্ডেন্ট শেষ। পরে বিস মেক হানি। এখন প্রশ্ন হতে পারে এখানে দিয়েছি কেন? এখন দিয়েছে সাবজেক্ট হিসাব, দেওয়া যায়, সমস্যা নেই। বিস মেক হানি, ফুল থেকে মধু সংগ্রহ করার মাধ্যমে মৌমাছিরা মধু তৈরি করে। এখন আপনি বুঝলেন না যে এই শর্টকাট বুঝলেন না, ছোট ব্যাখ্যা। চলুন বিস্তারিত ব্যাখ্যাটা দেখি। কম্পাউন্ড থেকে সিম্পল করার সময় কাজের মাধ্যমে বা উভয় পাশে শুরুতে বাই প্লাস ভবিষ্যৎ আইনযোগ বাই কালেক্টিং করা হয়েছে। এই যে বাই কালেক্টিং করেছি, মাঝখানে অ্যান তুলে দিয়ে দুইটি ক্লোজের মাঝখানে অ্যান তুলে যে অ্যান ছিল অ্যান্ড তুলে দিয়েছি, অ্যান্ডটা তুলে দিয়ে মাঝখানে কি দিয়েছি? কমা দিয়েছি, বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। চলেন পরের বাক্য দেখি। ডি নাম্বার, they dance most vigorously to the find the nectar plentiful. প্রচুর ফুলের প্রচুর প্রচুর ফুলের মধুর সন্ধানের পেলে তারা খুব জলভাবে নাচ গান করে। এটা কোন ধরনের সেন্টেন্স? এক্সক্লেমেটর করতে হবে। এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ বিবৃতিমূলক বাক্য। বাক্যের স্বাভাবিক সাবজেক্ট শুরু হয়ে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে এবং তীব্রতা বোঝাতে অ্যাডভার্ব এর আগে মোস্ট খুব বেশি সামনে দিয়ে মোস্ট মোস্ট খুব মোস্ট খুব বেশি অর্থে শব্দটি যুক্ত আছে। এটা কিভাবে করবো চলো আমরা দেখি একটু। হাউ vigorously the dance to the find the nectar plentiful। এখন প্রচুর মধুর সন্তান পেলে তারা খুব জলভাবেই নাচে। হ্যাঁ, এখন এটা করবেন কিভাবে? চলো আমরা করি। প্রথম আমরা হাউ নিয়েছি, পরে অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই যে হাউ প্রথমে, পরে অ্যাডভার্ব, তারপরে সাবজেক্ট, পরে ভার্ব প্লাস কি এক্সটেনশন। বুঝেন নাই মনে হয় না? সমস্যা নেই, চলো আমরা দেখি। এই দেখুন, প্রথমে দ্য ড্যান্স মোস্ট vigorously to the find the nectar plentiful। প্রথমে কি নিব? প্রথম হাউ নিয়েছি, এক্সক্লেমেটর করতে হবে। অ্যাসিস্টিভ সেন্টেন্সে প্রথমে হাউ নিয়েছি, পরে নিয়েছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে বুঝবো? লাস্টে এলওয়াই আছে, এলওয়াই নিচ্ছি। পরে কি নিয়েছি? দিয়ে সাবজেক্ট নিচ্ছি। এরপরে কি নিয়েছি? ভার্ব নিয়েছি। তারপর বাকি যা আছে তাই লিখে দিয়ে এক্সক্লেমেটর চিহ্ন বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার বুঝাই খেয়াল করে। প্রথমে দ্য ড্যান্স মোস্ট rigorously the find to nectar plentiful, এক্সক্লেমেটর সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ করতে হবে। কিভাবে করব? এক্সক্লেমেটর হিসেবে করব, ওই সময় প্রথম হাউ নিয়ে আসতে হবে। আর এরপর অ্যাডভার্ব, আমরা জানি এলওয়াই থাকলে অ্যাডভার্ব বসে নিলেন। এরপরে কি সাবজেক্ট দিয়ে দিলাম, পরে ভার্ব, ড্যান্স লিখেছি। আশা করি বুঝতে পেরেছেন। ড্যান্স দ্য ফাইন্ড দ্য নেক্টার প্লেন্টিফুল, প্রচুর মধু সন্তান পেলে তারা কতই না জলভাবে না নাচে। চলেন আমরা যাই। এই দেখুন, একের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। বাক্যের তীব্রতা বোঝাতে মোস্ট পেরিয়ে অর্থে রয়েছে এমন কোনো এ বা অ্যান নেই। তাই সেন্টেন্স করার সময় হাউ বসেছে, তারপরে অ্যাডভার্ব বসিয়েছে এবং সবশেষ সাবজেক্ট ও ভার্ব বসিয়ে বিস্ময়সূচক চিহ্ন বসেছে। এবার আমরা চলে আসলাম ই নাম্বার। ই নাম্বার দেখি। Okay. ই নাম্বার করবো। বিস স্টোর হানি ইন দ্য হিভ টু ইট ডিউরিং উইন্টার। মৌমাছিরা শীতকালে
খাওয়ার জন্য যাকে মধু সঞ্চয় করে, এটা করতে হবে সিম্পল সেন্টেন্স, সরল বাক্যে। কিভাবে করব? তার আগে এটা সরি, বি সিস্টার টু হানি ইন দ্য হেভ টু ইট ডিউরিং উইন্টার, কম্পাউন্ড আছে। এনে প্রশ্ন তো বোঝা দরকার, এটা কোন সেন্টেন্সে আছে। মৌচাক শীতকালে খাওয়ার জন্য চাকে মধু সঞ্চয় করে, ঠিক না? এখানে প্রশ্ন হলো, এটা প্রশ্নের গঠন কি হলো? সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। এই বাক্যে একটি মাত্র সাবজেক্ট বি, এই যে একটি মাত্র সাবজেক্ট কি? বি। একটি মাত্র ফাইনাইট ভার্ব স্টোর আছে। তাছাড়া উদ্দেশ্য শব্দার্থে টু প্লাস বি ওয়ান নামক একটি ইনফিনিটিভ, হ্যাঁ, ফ্রেজ যুক্ত আছে। এখন বি সিস্টার টু হানি ইন দ্য হিভ অ্যান্ড দে ইট ইট ডিউরিং উইন্টার, মৌচাক চাকে মধু সঞ্চয় করে এবং তারা এটি শীতকালে খায়। এখন এটা কিভাবে করবো? এটুকু ফার্স্ট ক্লোজ, কোনটু ফার্স্ট ক্লোজ বলেন? বলেন বলেন বলেন, বলতে পারবেন কোনটি ফার্স্ট ক্লোজ? এইটুকু ফার্স্ট ক্লোজ, ঠিক আছে, আর বাকি অংশ সেকেন্ড ক্লোজ। এখন বুঝলেন না ক্লোজ ফার্স্ট ক্লোজ কি, এন্ড বা ক্লোজ টু বুঝলেন না? চলুন আমরা একটু বিস্তৃত ব্যাখ্যা দেখি। সিম্পল বাক্যে টু এর উদ্দেশ্যমূলক অংশটিকে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় দুইটি ক্লোজকে এন্ড যুক্ত করা হয়েছে এবং দ্বিতীয় অংশকে উদ্দেশ্য অনুযায়ী সামঞ্জস্য রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, আর একটু ক্লিয়ার করে খেয়াল করেন, এটা আছে কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমাকে সিম্পল করতে হবে। এখন এখন সরি, আমরা সিম্পল করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে করব? এই দেখুন, খেয়াল করেন, এই যে এই পর্যন্ত, এই যে বিস স্টোর টু হানি ইন দ্য হিপ, এটা হলো একটা ফার্স্ট ক্লোজ দিলেন, মাঝখানে অ্যান্ড দিব আমরা। এখন এখানে দিয়ে দিয়েছি কেন? মানে একটা মৌমাছি তো অনেকগুলো মৌমাছি, এছাড়া আমরা দিয়েছি দি ইট ডিউরিং উইন্টার। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা পরের সেন্টেন্সে যাই। চলেন হ্যাঁ এটা দেখি। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং, এটা কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তারা বসন্তে কঠোর পরিশ্রম করে। এখন তার আগে তো আমি জানতে প্রশ্নের গঠন কি? প্রশ্ন গঠন হলো সিম্পল সেন্টেন্স, মানে সরল বাক্য। বাক্যে একটি মাত্র সাবজেক্ট দিয়ে আছে, তারপরে ফাইনাইট ভার্ব ওয়ার্ক আছে এবং শেষে ইন স্প্রিং মানে নামক একটি সময়বাচক ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ আছে। এখন আমি নিশ্চিত হলাম যে এটা একটা সিম্পল বাক্য। চলেন আমরা করি তাহলে। বিকল্প উত্তর এক, যখন কমপ্লেক্স অংশটি শেষ, খেয়াল করো, কমপ্লেক্স জটিল, আমরা সহজভাবে বুঝি এটা। খেয়াল করলে প্রশ্নের উত্তর আমরা দেখি, দে ওয়ার্ক হার্ড ওয়েন ইট ইজ স্প্রিং, তা কঠোর পরিশ্রম করে যখন এটি বসন্তকাল। এখন মেন ক্লোজ প্লাস ওয়েন প্লাস ইট ইজ প্লাস ইতুর নাম, মেন ক্লোজ কোনটা? এই যে দিয়ে ওয়ার্ক হার্ড, এটুকুলো মেন ক্লোজ। তারপরে কি দিয়েছি? ওয়েন, ওয়েন দিয়েছি। তারপরে ইট ইজ প্লাস স্প্রিং কি? ঋতুর নাম। এখন এটা বুঝলেন না, ছোট ব্যাখ্যা, বিস্তৃত ব্যাখ্যা দেখতে পারেন। এই গঠনের মূল বাক্য বা মেন ক্লোজ দে ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক হার্ড প্রথম বসেছে। এরপর ইন স্প্রিং নামক সময়বাচক শব্দকে তুলে দিই, ইন স্প্রিং বাচক সময়বাচককে তুলে দিই, সাবজেক্ট ও ভার্ব ইট ইজ এনে, ইট ইজ এনে সাবঅর্ডিনেট ক্লোজ, ওই ইট এনে কি সাবঅর্ডিনেট ক্লোজ হোয়েন ইট ইজ স্প্রিং গঠন করা হয়েছে। তুলে দিচ্ছি, তুলে দিয়ে কি করছি? সাবঅর্ডিনেট ক্লোজ হোয়েন ইট ইজ স্প্রিং, যেহেতু মেন ক্লোজ বাক্য শুরুতে বসেছে তাই মাঝখানে কোনো কমা বসেনি। আশা করি বুঝতে পেরেছি। দ্বিতীয় নম্বর আমরা যদি দেখি, যে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং কমপ্লেক্স আছে, কমপ্লেক্স করতে হবে। তারা বসন্তকালে কঠোর পরিশ্রম করে, কমপ্লেক্স করতে হয়, নিয়ম কি?
প্রথমে এটা নিয়ম হলো যখন when it is spring they work hard, যখন এটি বসন্তকাল তখন তারা কঠোর পরিশ্রম করে। এখানে কি করেছি, প্রথমে when নিয়েছি, প্রথমে কি নিয়েছি when নিয়েছি, পরে it is নিয়েছি, it is spring বসন্তকাল, পরে মেন করতে work hard। বাইকের নিয়ম অনুযায়ী সাবমেরিন ক্লোজ থেকে বাইকের শুরুতে বসানো হয়েছে। সাবমেরিনের যে ক্লোজ এটিগুলো বলা হয় প্রিন্সিপাল ক্লোজ, বাইকের অংশে সাবমেরিন ক্লোজ। সাবমেরিন অংশ বলা লিখছে আগে ওয়েন লিখেছি, পরে ইট ইজ লিখেছি, পরে ঋতুর নাম ইট ইজ স্প্রিং, পরে মেন ক্লোজ দিয়ে ওয়ার্কার। চলুন বিকল্প আমরা 3 নাম্বার দেখি। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং কমপ্লেক্স, তারা বসন্তকালে কঠোর পরিশ্রম করে। তারা বসন্তকালে কি করে, কঠোর পরিশ্রম করে। এটা when spring arrives they work hard, when spring arrives এর 3টা বিকল্প আছে এফের, আপনি যে কোনো একটা দিতে পারেন। when spring arrives they work hard, তার যখন বসন্তকাল আসে তখন তারা কঠোর পরিশ্রম করে। প্রথমে when নিয়েছি, তারপর ঋতুর নাম, তারপরে arrives দিয়েছি when, পরে যে সময় when লিখেছি, ঋতুর নাম লিখেছি, পরে as দিয়েছি, পরে প্লাস মেরে দিয়েছি। when মানে যখন, স্প্রিং মানে কি বসন্তকাল, arrives arrive দিয়েছি, পরে মেন ক্লোজ। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং, প্রথমে when নিয়েছি, when নেওয়ার পর স্প্রিং লিখেছি, ঋতুর নাম, পরে arrives লিখেছি, পরে কমা দিয়েছি, পরে মেন ক্লোজ দে ওয়ার্ক হার্ড। এটি অত্যন্ত উচ্চারণ একটি গঠন। এখানে শুধু ইট ইজ না লিখে শুধু আগমনের বোঝানোর জন্য একটি নির্দিষ্ট অ্যাকশন ভার্ব অ্যারাইভস ব্যবহার করা হয়েছে। স্প্রিংস থার্ড পারসন সিঙ্গুলার বা সাবজেক্ট হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অনুযায়ী ভার্বের সাথে কি দিয়েছি, এস দিয়েছি অ্যারাইভস। এটিও শুরুতে বসার কারণে মাঝে কমা বসেছে।